যখন কোনো ফ্রেজ নাউনের মতো কাজ করে তার নাম নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের শুরুতে ভার্ব প্লাস আইএনজি থাকলে তার নাম জেরান্ড ফ্রেজ। যখন কোনো ফ্রেজ নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউন প্রোনাউন বাদে অন্য কাউকে মডিফাই করলে তার নাম অ্যাডভার্ব ফ্রেজ। তবে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজের শুরুতে ভার্ব প্লাস আইএনজি পাওয়া গেলে তার নাম পার্টিসিপল ফ্রেজ। তবে পার্টিসিপল ফ্রেজ বলার চেয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ বলা মানে সুস্পষ্ট উত্তর দেয়া। যখন কোনো ফ্রেজ ভার্বের ভূমিকায় কাজ করবে তার নাম ভার্ব ফ্রেজ। কোনো ফ্রেজের শুরুতেও প্রেপোজিশন শেষেও প্রেপোজিশন কাজ করতেছে প্রেপোজিশনের ন্যায় তার নাম প্রেপোজিশন ফ্রেজ। দুইটা অংশকে যুক্ত করবে যে ফ্রেজ তার নাম কনজাংশন ফ্রেজ। যে ফ্রেজের শেষে এক্সক্লামেশন মার্ক থাকবে তার নাম ইন্টারজেকশন ফ্রেজ। সো এই ছিল আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। এখন আমরা যাব ফ্রেজের অনুশীলন নিয়ে কথা বলবো আমরা। সকল ফ্রেজের সাথে পরিচিত হওয়ার পর আমাদের জানা উচিত বিগত বছরে ফ্রেজের উপর কোন প্রশ্নগুলো এসেছিল, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব কিভাবে। এই সব কলাকৌশল নিয়ে আমরা ফ্রেজ অনুশীলন করব। গ্র্যান্ড এক্সারসাইজ অন ফ্রেজ। এখানে দেয়া আছে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা আমাদের বিগত ফ্রেজের আলোচনা থেকে আমরা যা শিখেছি সেগুলোর আলোকে আমরা এই প্রতিটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। প্রথমে আছে a group of words that does not make a complete sense and does not contain a finite verb is dash। মানে একগুচ্ছ শব্দ যেটা কোনো পরিপূর্ণ সেন্স বা বাক্যকে তৈরি করে না কিংবা যেটার মধ্যে কোনো ফাইনাইট ভার্বও থাকে না তাকে কি বলা হয়। আমরা ফ্রেজের আলোচনায় শিখেছিলাম একগুচ্ছ শব্দ একত্রিত হয়ে জাস্ট বাক্য না, বাক্যের একটা পার্ট গঠিত হয় এবং সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, তাকে আমরা ক্লোজ বলি না, তাকে আমরা কি বলি, ফ্রেজ বলি। সুতরাং এই প্রশ্নের উত্তর অবশ্যই হবে কি, ফ্রেজ। এটা একটা প্রিভিয়াস কোশ্চেন। সুতরাং বুঝতেই পারছেন ফ্রেজ গুরুত্বপূর্ণ টপিক। বিগত বছরে ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে, ফ্রেজ। এর পরের প্রশ্নে যদি আমরা যাই, আমি উত্তর করার আগেই আপনারা চেষ্টা করবেন নিজেরা উত্তরটা রেডি করার এবং বলার যে কোনটা কোন ফ্রেজ। দেখা যাক যে আমার ধারণার আগে আপনি ধারণা করতে পারতেছেন কিনা। হি ran with great speed। এইখানে with great speed বলেছে, এটা কোন ফ্রেজ হবে? আচ্ছা, অনেকে না বুঝে এরকম করে চিন্তা করবে হি হলো সাবজেক্ট, ran হলো ভার্ব, এটা মনে হয় অবজেক্ট, তাই এটা নাও। না ভাই, এভাবে না। সব ভার্বের পরে এরকম অবজেক্ট থাকে না। জি, সব ভার্বের পরে অবজেক্ট থাকে না। কোন ভার্বের পরে যে আছে সেটা অবজেক্ট কি না এটা জানার জন্য আপনি একটা কাজ করতে পারেন। কি? এই ভার্বটাকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে এই অংশটাকে আপনি পেয়ে যান, তাহলে আপনি ধরে নেবেন এটার নাম অবজেক্ট এবং এটা নাউন। কি বলেছি? একটা ভার্বকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, করলে উত্তর হিসেবে যদি এই অংশটা পেয়ে যান তাহলে এটার নাম অবজেক্ট এবং তখন এটা নাউনের কাজ করবে। আর যদি উত্তর না পান তো অবজেক্ট না, তো একটা অ্যাডভার্বের কাজ করবে। আমি যদি প্রশ্ন করি হি ran, সে দৌড়ালো। কি দৌড়ালো? কাকে দৌড়ালো? উত্তর আছে? নেই। বা যদি প্রশ্ন করি কিভাবে দৌড় দিল, উত্তর আসে উইথ গ্রেট স্পিড। যেহেতু কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে এই অংশটা আসে না, সুতরাং এটা অবজেক্টও না, নাউনও না, বরং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এছাড়াও আপনার জানা আছে আমি ফ্রেজের আলোচনায় শিখিয়েছিলাম যে কোনো ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অ্যাডভার্ব ফ্রেজ পাওয়া যায়। তো আমি এখানে ভার্বকে প্রশ্ন করি সে কিভাবে ran বা দৌড়ালো, উত্তর আসে উইথ গ্রেট স্পিড। সুতরাং এটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে আমার সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন বলেছে হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি।
হি ওয়ার্কড, সে কাজ করলো। আপনি এখানে ভার্বকে প্রশ্ন করেন তো কি কাজ, কাকে কাজ, উত্তর আসে না, তার মানে এটা অবজেক্ট না, এটা অ্যাডভার্ব। এছাড়াও আপনি চিন্তা করেন, আমি যে প্রশ্ন করি সে কিভাবে কাজ করলো, খুব গুরুত্ব দিয়ে এই কাজটা করলো, উইথ অল সিনসিয়ারিটি। এই যে কিভাবে দিয়ে প্রশ্ন করলে, কখন দিয়ে প্রশ্ন করলে, কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাওয়া যায় সেটা অ্যাডভার্বের কাজ করে। সুতরাং এই ফ্রেজের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অপশন ডি। পরের প্রশ্নে বলা আছে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এটা বিগত বছরের প্রশ্ন, মজার একটা প্রশ্ন, খেয়াল করেন। উই আর ওয়েটিং ফর দ্য বাস, এখানে বাসের সাথে কিসের সম্পর্ক? ওয়েটের সম্পর্ক, ভার্বের সম্পর্ক। আমি যদি প্রশ্ন করি যে আপনি কেন অপেক্ষা করতেছিলেন, উত্তর কি হবে? বাসের জন্য। আর কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসে মূলত তার নাম অ্যাডভার্ব অফ রিজন। সুতরাং এটা একটা বিশুদ্ধ অ্যাডভার্ব। কিন্তু দুঃখের সাথে বলতে হয় এইখানে 4টি অপশনের মধ্যে কোথাও অ্যাডভার্ব ফ্রেজ বলে কোনো অপশন নেই। হা হা হা, এটাই বাস্তব। বাংলাদেশের এক্সাম এমনই হয় যে সঠিক উত্তর আপনি পাবেন না, আশেপাশে একটা উত্তর দেয়া থাকে। এখানে মূলত উত্তরটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা। তবে আপনার অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নেই, তবুও নাকি আপনাকে একটা দিতেই হবে। কি দিবেন? তখন ধরে নেওয়া হয় শুরুতে একটা প্রিপজিশন আছে, সেটা মনে করে আবেগে বলা হয় এটার নাম একটা প্রিপজিশনাল ফ্রেজ। নাথিং টু ডু। আমি এটার প্রিপজিশনাল ফ্রেজ বলবো না, বাট 4টা অপশনের মধ্যে প্রশ্ন হলে তখন আপনি মন্দের ভালো হিসেবে টিকে থাকার জন্য প্রিপজিশনাল ফ্রেজ দিতে পারেন। সত্যিকার অর্থে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার কথা? ওকে, এর পরের প্রশ্ন, তার মানে যদি অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতো অবশ্যই আমরা ওটাই দিতাম। এর পরের প্রশ্ন আছে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন ইন দিস টাউন। এটা কোন ফ্রেজ? কিথ অ্যান্ড কিন কি? আত্মীয় স্বজন। সে আমি এটা মানে জানি না, না জানলেও আপনি পারবেন। এই যে নো শব্দটি হলো একটা ডিটারমিনার। আমার ডিটারমিনারের ক্লাসে নিশ্চয় আমি আলোচনা করেছি নো একটা কোয়ান্টিফায়ার যা ডিটারমিনারের কাজ করে। আর আপনি জানেন ডিটারমিনারের পরে নাউন অবস্থান করে, প্রেপজিশন, ডিটারমিনার এগুলোর পরে নাউন অবস্থান করে। সুতরাং এই পজিশনটা কার জন্য? নাউনের জন্য বরাদ্দ। সো এটা নাউন। যেহেতু এখানে একটা শব্দ নেই বরং একগুচ্ছ শব্দ, সুতরাং এই ফ্রেজের নাম হবে কি? নাউন ফ্রেজ। কি হবে? নাউন ফ্রেজ। সো কার আনসার? অপশন এ, নাউন ফ্রেজ। দেন পরের প্রশ্নে বলা হয়েছে হাসান ইজ আ ম্যান অফ লেটার্স। এখানে আমি আন্ডারলাইন করেছি কিন্তু শুধু অফ লেটার্স। যদি আমি আন্ডারলাইন পুরোটাই করতাম তাহলে এটা নাউন ফ্রেজ হতো। কেন? কারণ এই বাক্যের সাবজেক্ট কে ভাই? হাসান। হাসান সাবজেক্ট, মানে হাসান একটা নাউন। খেয়াল করেন, যিনি হাসান তিনি একজন ম্যান অফ লেটার্স বা পণ্ডিত ব্যক্তি। যিনি হাসান তিনি কিন্তু ম্যান অফ লেটার্স। তার মানে হাসান ইজ ইকুয়াল আ ম্যান অফ লেটার্স। সুতরাং হাসান যদি নাউন হয় তাহলে তার সম্পর্কে যে কমপ্লিমেন্টটা আছে সেটাও নাউন। সুতরাং এটা নাউন ফ্রেজ হবে, এটাই স্বাভাবিক। তাহলে যখন কোনো ফ্রেজ নাউনেরই প্রতিরূপ হিসেবে বসে, যখন কোনো ফ্রেজ ওই নাউন এর একটা পরিচয়কেই নির্দেশ করে, সুতরাং সেটার নাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা নাউন ফ্রেজ। কিন্তু আমার প্রশ্ন তো তা না, আমাদের এখানে প্রশ্ন আছে শুধু অফ লেটার্স। কি করবেন? ছোট একটা বুদ্ধি দেই। যখন দেখবেন ম্যান তো একটা নাউন, তাই না? যখন দেখবেন এরকম একটা নাউনের পাশে একটা ফ্রেজ যোগ করে দেয়া হয়েছে, কি বলছি? যখন দেখবেন নাউনের এরকম ডান পাশেই একটা ফ্রেজ যোগ করে দেয়া হয়েছে, ধরে নেবেন সেই ফ্রেজটা ওই নাউন সম্পর্কে কথা বলে, তাই তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। বুঝেন নাই? বুঝবেন। দেখেন, আমি যদি বলি দ্য পেন ইন মাই হ্যান্ড, আমার হাতের কলমটি ইজ ফর ইউ, তোমার জন্য।
সো আমি ইন মাই হ্যান্ডে আন্ডারলাইন করলাম। আপনি এভাবে চিন্তা করবেন, ইজ ভার্ব, এটা সাবজেক্ট, তাই এটা নাউন না। এভাবে চিন্তা আপনি করতেন যদি এই হ্যান্ড পেনটা না থাকতো। যখন দেখবেন একটা নাউন আছে, সেই নাউনের পাশে এরকম একটা ফ্রেজ আছে, নাউনের পাশে একটা ফ্রেজ, তখন ধরে নেবেন সেই ফ্রেজটা ওই নাউনকে কোয়ালিফাই করতেছে এবং তার নাম হবে কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? আমি যদি বলি যে the book on the table is mine, টেবিলের উপর রাখা বইটা আমার। এই যে অন দ্য টেবল কার পাশে বসছে? নাউনের পাশে। নাউনের পাশে বসে এরকম নাউনকে কোয়ালিফাই করলে তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। সুতরাং এটা একটা হবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? অনুরূপভাবে এই নাউনের পাশে এটা বসে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেছে। সঠিক উত্তর অপশন ডি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। একই রকম ভাবে পরের প্রশ্ন বলছে, a man in great difficulties came to me for help. আপনি কিছু না জানলো এইটুকু জানেন, ম্যান একটা নাউন, আর নাউনের পাশে যদি এরকম কোনো ফ্রেজ ব্যবহার হয়, নাউনের পাশে যদি এরকম কোনো ফ্রেজ ব্যবহার হয়, নাউনের পাশে যদি কোনো ফ্রেজ ব্যবহার হয়, আমরা জানি নাউনের পাশে যদি কোনো ফ্রেজ ব্যবহার হয়, সেই ফ্রেজ ওই নাউনকে নির্দেশ করে, নাউনকে কোয়ালিফাই করে এবং সেটি অ্যাডজেক্টিভের কাজ করে। সুতরাং ফ্রেজের নাম হবে কি? ফ্রেজের নাম হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। সো এখানে এই ফ্রেজের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। And then next question, he worked with all sincerity. এখানে all sincerity এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা ভার্বকে মডিফাই করেছে। সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। একটু আগেই প্রশ্নটা আমরা আলোচনা করেছি, এটা রিপিট হয়েছে। আচ্ছা, এটাও রিপিট হয়েছে। এবার আছে কি? ফাহিম as well as his friends has decided to leave London. আচ্ছা, মানুষ লন্ডন যেতে চায়, ওরা লন্ডন নাকি ত্যাগ করবে, করুক। এখন যদি আমি আন্ডারলাইন করি as well as এ এবং আপনাকে জিজ্ঞেস করি এটা কোন ফ্রেজ, আপনি কি করবেন? আপনি জানেন ফাহিমের সাথে হিজ ফ্রেন্ডকে কানেক্ট করেছে as well as, যা যুক্ত করে তার নাম কি? কনজাংশন। সুতরাং এটি একটি কনজাংশন। কিন্তু আপনি জানেন যখন কনজাংশন একগুচ্ছ শব্দ নিয়ে গঠিত হয় সেটা একটা ফ্রেজ, তার মানে এই ফ্রেজের নাম হবে কনজাংশন ফ্রেজ বা কনজাংশনাল ফ্রেজ। দেন নেক্সট কোশ্চেন ফর ইউ, লাউডলি নকিং অ্যাট দ্য ডোর হি ডিমান্ডেড অ্যাডমিশন। খেয়াল করেন তো, এই দরজায় নক করার সাথে কিসের সম্পর্ক? দরজায় নক করার সাথে সম্পর্ক হচ্ছে এরকম ভার্বের। সুতরাং এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমি বলেছিলাম, আরেকবার বলছেন, দরজায় নক করেও কি করছে? অ্যাডমিশন ডিমান্ড করছে। তার মানে এই দরজায় নকের সাথে ভার্বের সম্পর্ক, আর যার সাথে ভার্বের সম্পর্ক তার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সুতরাং এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মনে আছে ফ্রেজের আলোচনার ক্লাসে কি বলেছিলাম? যে যখন কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ এর স্থানে এরকম ভার্ব প্লাস আইএনজি থাকবে, সেটা একই সাথে একটা পার্টিসিপল ফ্রেজেরও কাজ করবে। কিন্তু এখন আমার অপশনে দুটো থাকলেও আমি সঠিক উত্তর হিসেবে বেছে নিব কাকে? অ্যাডভার্বিয়াল ফ্রেজকে বেছে নিব। কেন বেছে নিব? কারণ পার্টিসিপল ফ্রেজ বলার মানে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজকেও মিন করতে পারে। আসলে তো সে অ্যাডজেক্টিভ ফ্রেজ না। এই জন্য আমরা অস্পষ্ট পার্টিসিপল বলার চেয়ে স্পষ্ট করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। ঠিক আছে? আপনাকেই বলছি, মনে থাকবে? এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। শুনেন, অনেক সূত্র আছে, এগুলো মুখস্থ না করে সচেতন ভাবে শেখেন। যেমন একটা সূত্র বলা যায় যে কোনো ফ্রেজের পর একটা কমা চিহ্ন থাকলে, তারপর ক্লোজ থাকলে, এটার নাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। এভাবে মুখস্থ করা ঠিক না, বুঝতে হবে, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। দরজায় নক করার সাথে ডিমান্ডের সম্পর্ক, ভার্বের সম্পর্ক মানে অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের জায়গায় আইএনজি মানে পার্টিসিপল, কিন্তু পার্টিসিপল হলে তো অ্যাডজেক্টিভ হইতে পারে, ভয় হয়, আশঙ্কা হয়, সুতরাং এটা অ্যাডভার্ব হবে। নেক্সট বলা হয়েছে, আই হ্যাভ আ বোট
মেড অফ উড। এখানে বোর্ড কি? নাউন না ভাই? নাউন। আর নাউনের পাশে যদি কোনো ফ্রেজ বসে, নাউনের পাশে যখন কোনো ফ্রেজ বসে, নাউনের পাশে যখন কোনো ফ্রেজ বসে, নাউনের পাশে যখন কোনো ফ্রেজ বসে, তার নাম কি হয়? তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। কারণ নাউনের পাশে কোনো ফ্রেজ বসা মানে সেই নাউনকে কোয়ালিফাই করে, সুতরাং অ্যাডজেক্টিভ ফ্রেজ, রাইট? আচ্ছা, এখন এই চারটা অপশনের মধ্যে কোথাও কি অ্যাডজেক্টিভ ফ্রেজ আছে? নেই। অ্যাডভার্ব ফ্রেজ আছে। অ্যাডভার্ব তো হবেই না, এটা অ্যাডজেক্টিভ না। কি আছে? আছে পার্টিসিপল। তিনটা জায়গায় পার্টিসিপল শব্দ আছে। একটাতে বলছে পারফেক্ট পার্টিসিপল, এটা হবে না। কেন হবে না? কারণ পারফেক্ট পার্টিসিপল বললে সেখানে হ্যাভিং শব্দটা থাকতে হবে। আছে? পারফেক্টের জন্য তো হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকতে হবে। সেটা কি আছে? কথা বলেন, আছে? নাই। সুতরাং এটা পারফেক্ট পার্টিসিপল হচ্ছে না। আচ্ছা, আরেকটা কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটাও হবে না। কেন হবে না? কারণ প্রেজেন্ট পার্টিসিপল হইতে গেলে এখানে শুরুতে কি থাকতে হয়? ভার্ব প্লাস আইএনজি থাকতে হয়। নিশ্চয় আপনাদের মনে আছে, কিন্তু ভার্ব প্লাস আইএনজি কি আছে? মেকিং আছে? নাই। তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল না। তাহলে বাকি কি? পাস্ট পার্টিসিপল। সো এটা সঠিক উত্তর পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এর নতুন কিছু না এটা। মেক, মেক শব্দটা প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম কি? মেড। আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? মেড। তার মানে মেড তো হলো পাস্ট পার্টিসিপল, তো ছোটবেলা থেকেই পড়ছেন পাস্ট পার্টিসিপল। সুতরাং এই ফ্রেজের নাম পাস্ট পার্টিসিপল ফ্রেজ। বুঝতে পারছেন? এখন যদি এমন হয়তো একটা অপশনে আছে শুধু পার্টিসিপল ফ্রেজ, আমরা এইটাও কিন্তু নিতাম না, আমরা পাস্ট পার্টিসিপলে নিতাম। কারণ শুধু পার্টিসিপল বললে তো অনেক কিছু হইতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল বুঝাতে পারে, পাস্ট পার্টিসিপলও বুঝাতে পারে, পারফেক্ট পার্টিসিপলও বলতে পারে। কারণ পার্টিসিপল মানে তিন ধরনের পার্টিসিপল। তাই আমরা সুস্পষ্ট করে কি নিব? পাস্ট পার্টিসিপল। অর্থাৎ কে থাকবে অপশনে এটা আমি জানি না, আপনিও জানেন না, বাট আমরা এটা জানি অপশনে যেই থাকুক তাদের মধ্যে আমরা তাকেই বেছে নিব যে সবচেয়ে বেশি সুস্পষ্ট তথ্য দেয়। দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা পরের প্রশ্নে যাই। We must buy the tickets next week. আচ্ছা, আগামী সপ্তাহে আমরা কি করব? আগামী সপ্তাহে আমরা টিকিট হব নাকি আমরা টিকিট কিনবো? কি হবে? কিনবো। তাহলে আগামী সপ্তাহের সাথে কিসের সম্পর্ক? ভার্বের সম্পর্ক। সুতরাং এটার নাম কি হবে? অ্যাডভার্ব। এখন আপনি বলতে পারেন যে আপনি তো বলছেন নাউনের পাশে কোনো ফ্রেজ হলেই তার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। জি না, আমি এভাবে বলিনি। আমি বলেছি যখন কোনো ফ্রেজ নাউনের পাশে বসবে এবং সে ওই নাউন সম্পর্কে কথা বলবে, নাউনের অবস্থা প্রকাশ করবে, তখন তার নাম অ্যাডজেক্টিভ। নেক্সট উইক দ্বারা কি টিকিটকে বোঝায়? টিকিটটা কি নেক্সট উইক? টিকিটটার নাম কি নেক্সট উইক? না, তাহলে এটা হবে কেমনে? যেমন একটু আগে ছিল যে এটা ছিল যে হাউস, হাউস মেড অফ উড, মেড অফ উড, আ হাউস মেড অফ উড। এটাকে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। কেন? কারণ এই ফ্রেজটা নাউনের পাশে আছে। শুধু তাই না, মেড অফ উড, কাঠের তৈরি বলতে কাকে বোঝাচ্ছে? এই হাউসটাকেই বোঝাচ্ছে। তার মানে এই ফ্রেজটা নাউনকেই কোয়ালিফাই করছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে একটা ফ্রেজ নাউনের পাশে বসলেই চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ না, লক্ষ্য রাখতে হবে ওই ফ্রেজটা যেন নাউন সম্পর্কে কথা বলে। তো এখানে দ্য টিকেটস হলো নাউন, তারপরে নেক্সট উইক বসছে, ভালো কথা। কিন্তু নেক্সট উইক দ্বারা কি এই নাউনটাকে বোঝাচ্ছে? নেক্সট উইক মানে কি টিকেট? না, বরং নেক্সট উইক দ্বারা বোঝাচ্ছে বাই, কেনার সময়টাকে বোঝাচ্ছে যে কখন কিনবো। ভার্বকে মডিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ। ফ্রেজ নাই, তাতে কি অ্যাডভার্বিয়াল বলবেন? মজা, অনেক মজার জিনিস, মনোযোগ দেন। এর পরের প্রশ্নে আমরা যাই। কি বলেছে? হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কি? আ গ্রুপ অফ ওয়ার্ডস টু এক্সপ্রেস সার্টেন আইডিয়া। আচ্ছা, আর বলছে নাউন এন্ড ভার্বস আর কম্বাইন্ড টুগেদার। কেন? ফ্রেজ মানে নাউন আর ভার্ব থাকতেই হবে। সি নাম্বার, নাউন এন্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকতেই হবে। ডিতে বলছে গ্রুপ রিলেটেড ওয়ার্ডস ইউজড অ্যাজ আ সিঙ্গেল পার্ট অফ স্পেস। সঠিক উত্তর ডি এবং এ দুটোই হতে পারে, তবে এর চেয়েও সুস্পষ্ট ডি। কেন? কারণ ডিতে বলছে আ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস
used as a single parts of speech, মানে একগুচ্ছ শব্দ একত্রিত হয়ে যখন একটা পার্ট অফ স্পিচের কাজ করে, নাউন বা প্রোনাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভ, তার নাম ফ্রেজ। তাহলে সার্টেন আইডিয়া বলার চেয়ে পার্ট অফ স্পিচ বললে সুস্পষ্ট না? সুতরাং কথা আগেরটাই, চারটা অপশনের মধ্যে যেটা সবচেয়ে সুস্পষ্ট সেটাই সঠিক উত্তর। তার মানে আমার সঠিক উত্তর ডি। হ্যাঁ, এই ডি অপশনটা যদি কথার কথা না থাকতো তাহলে হয়তো আমরা এই তিনটার মধ্যে অপশন এ কে নিতাম। ক্লিয়ার? এর পরের প্রশ্নে কি আছে? ওয়ান ফাইন মর্নিং ইজ ড্যাশ। এই ওয়ান ফাইন মর্নিং এটা একটা কি? একটা ইডিয়ম, একটা ফ্রেজ, একটা ক্লোজ, একটা সেন্টেন্স। একটা সুন্দর সকাল এটা হলো একটা কি? ফ্রেজ। তাহলে প্রশ্ন করতে পারেন ইডিয়মটা কি? আচ্ছা, একগুচ্ছ শব্দকে ইডিয়মও বলা হয়, কিন্তু একটা পার্থক্য আছে। যেমন আমি যদি বলি আ ব্ল্যাক শিপ, একটা ব্ল্যাক শিপ, এর বাংলা অর্থ কি ভাই? বাংলা অর্থ কুলাঙ্গার। অথচ শাব্দিক অর্থ কি বলেন তো? ব্ল্যাক মানে হচ্ছে কালো, আর শিপ মানে ভেড়া বা মেষ, এ মানে একটি। শাব্দিক অর্থ হলো একটি কালো মেষ, কিন্তু বাস্তবে আমরা ধরি কি? কুলাঙ্গার। যখন দেখবেন এরকম একটা ফ্রেজের শাব্দিক অর্থের সাথে বাহ্যিক অর্থের আসলে কোনো মিল নাই, শাব্দিক অর্থের সাথে যদি বাহ্যিক অর্থের মিল না থাকে তাহলে আমরা তাকে বলি ইডিয়ম। আর যখন শাব্দিক অর্থ যা বাহ্যিক অর্থ তা মানে আমরা বুঝেও নেই তা, তখন তার নাম হয় কি? ফ্রেজ। মনে থাকবে? যখন একগুচ্ছ শব্দ একত্রিত হবে, যদি তার শাব্দিক অর্থের সাথে বাহ্যিক অর্থের মিল থাকে, যা আমরা শব্দকেন্দ্রিক অর্থ পাই, বাহ্যিক অর্থ তাই পাই, দ্যাট ইজ কল্ড ফ্রেজ। কিন্তু যদি হয় শব্দের মিনিং একরকম, বুঝে নেই আরেক রকম, সেটা হলো ইডিয়ম। কি নাই আলোচনায় সবই পাবেন। এরকম পূর্ণাঙ্গ আলোচনা, তৃপ্তিমতো আলোচনা খুব সম্ভবত শুধু ইএনজি লার্নিং এই পাবেন। আমি বলবো না যে আমার প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম, তবে আমি এটা বলবো তৃপ্তিমতো ইংরেজি শেখার জন্য সম্ভবত ইএনজি লার্নিং ইজ দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম। বাকিটা আপনার মতামত, আপনারা যা মনে করেন। সো আমরা ফ্রেজের উপর বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলাম। এভাবে প্রতিটি ইংলিশ গ্রামারের প্রতিটি টপিক আলোচনার শেষ করে সেগুলোর উপর বিগত বছরের প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে আপনার শিখনটা পারফেক্ট হবে। আপনি শুধু রুলস মুখস্থ করে গেলেন, কিন্তু প্রিভিয়াস কোশ্চেন আপনি অনুশীলন করলেন না, খুব একটা কাজে লাগবে না কম্পিটিটিভ এক্সামের জন্য। শিখতে হবে, অনুশীলন করতে হবে। জানেন তো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এবং এটা আসলেই সত্যি। সো অনুশীলন করতে হবে, তাহলে আপনি যথার্থ হবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। কথা হবে আবারও পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।